সকলকে। সাধারণ সিরাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সড়ক ও জনপথ শাখা কমিটি কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি জনাব হুমায়ুন কবির সদস্য সচিব, মঞ্চে উপস্থিত জনাব সফর আলী ভাই কেন্দ্রীয় কমিটি, মঞ্চে উপস্থিত কি জানো নাম আপনার ভাই, মোহাম্মদ জিয়াউর রহমান কেন্দ্রীয় কমিটি, এবং মঞ্চে উপস্থিত বাংলাদেশ সড়ক ও জনপথ মেকানিক্যাল এমপ্লয়িজ ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন ভাই, এবং আমাদের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নুরু, এবং কেন্দ্রীয় সড়ক ও জনপথ শাখা কমিটির আমার সামনের সারিতে আমার ভাই ভাতিজা, ছোট ভাই বেরাদার, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেক বক্তাই বক্তব্য দিচ্ছে নির্বাচনের পক্ষে অথবা কমিটিটা ভেঙে দেওয়ার পক্ষে। আমি ওই দিকে যাব না। আপনারা কেন সমিতি করবেন, সমিতি করলে উপকার কি এবং অপকার কি? উপকার হইল আপনারা যখন কোনো বিপদ আপদে পড়বেন সমিতি আপনাকে সার্বিক সহযোগিতা করবে, আর অপকার হইল আপনি যদি কোনো প্রকার খারাপ আচরণ করেন আপনি সাসপেন্ড হইতে পারেন, অথবা শোকেজ খাইতে পারেন, অথবা চাকরিচ্যুতিও হইতে পারেন। তো যেহেতু অনেক বক্তায় বক্তব্য দিছে আমাদের কমিটি ভেঙে দেওয়া, ভবিষ্যতে একটা ভালো নির্বাচন এবং আহ্বায়ক কমিটি হোক, নির্বাচন পরিচালনা কমিটি হোক, একটা কমিটি করে দেওয়ার জন্য আমি আর এর বাইরে যাব না। সবার একমত এবং সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সহযোগ শাখা কমিটির সম্পাদক জনাব খোকন ভাই। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের কেন্দ্রীয় অতিথিবৃন্দ এবং আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের সাধারণ সম্পাদক সাহেব স্বাগতম বক্তব্যে যা বলেছেন সম্পূর্ণ সত্য। আমি যখন 1989 সালে সরবন আসি তখন থেকে এই নুরু ভাইকে দেখছি এই ড্রাইভার সমিতির জন্য যে সাধনা করছেন। ওনার বাসা ছিল টঙ্গী, আমরা ছিলাম ঢাকাতে, তখন অফিস ছিল 2টা পর্যন্তই। তো উনি অফিস শেষ করে এই টঙ্গীর থেকে সরবন আবার চলে আসতেন এই সংগঠনের জন্য, এই ড্রাইভার সমিতির জন্য। কিন্তু আমরা এটাতে এত মাথা কামাই নাই, আমি মোড়েও না। আমার ব্যক্তিগত একটা উদ্যোগ ছিল, সেটা আমি কি করলাম, দেখলাম যে আমাদের ড্রাইভাররা বিভিন্ন অফিসে যেভাবে লাঞ্ছিত অবহেলিত হচ্ছে, কারণ ড্রাইভাররা শিক্ষাগত যোগ্যতা কম অথবা অনজ্ঞ, এইসব ভেবে আমাদের অফিস ক্লার্ক যারা, তারা আমি দেখছি তারা অবহেলিত, অনেক অনিয়াভাবে তাদেরকে বিহেভ করে। আমার ব্যক্তিগতভাবে আমার ভিতরে একটা ক্ষোভ জমছিল। আমি তখন 94 সালে আমার ভিতরে একটা জিজ্ঞাসা আসলো, আমি লেখাপড়া তেমন জানতাম না, চেষ্টা করি নাই। আমি তখন ঢাকার আরামবাগ নরেরাম স্কুলে কলেজে আমি নাইট স্কুলে ভর্তি হয়েছি। সেখান থেকে আমি 8ম শ্রেণী পাশ করছি। ওখান থেকে যখন মিরপুরে এসে পড়ছি, আমি আগারগাঁও উচ্চ আদর্শ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করছি। মেট্রিক পাস করার পরে আমি ঢাকা বাংলা কলেজে ইন্টার পাস করছি। সেখান থেকে আবার মাস্টার্স করছি। আমি 20টা পরীক্ষা দিছি, 19টা পাস করছি, একটা পরীক্ষা আমি ফেল করছি। এই জন্য আমি স্থানে ফেল আসছি। এই হলো পরিস্থিতি। যে সাধনা করে সেই সাধনার মধ্যে সেই উন্নীত হয়, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, আমাদের নূর ভাই যা বলছেন সম্পূর্ণ সত্য বলছেন। আমাদেরকে এই ড্রাইভার সমিতিকে পা করে উনি নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমাদের সাবেক মরহুম কাসিম ভাই ছিলেন, তারপরে আগে লাতু ভাই ছিলেন, আমাদের ফজল ওস্তাদ ছিলেন। আমরা ওনাদের সাথে চলাফেরা করছি, ওনারা আমাদেরকে আদর করছেন, স্নেহ করছেন, কখনো আমাদেরকে
অবহেলা করেন নাই, আমরা সম্মান দেখাইছি। হ্যাঁ, ওনারা আমাকে স্নেহ করছেন। যাই হোক, কথা বললে কথা বেশি বলার দরকার নাই, কাজের কথা অল্প দিয়ে যথেষ্ট। এখন আমাদের নুরুভাই 7 ডিসেম্বরে চলে যাওয়ার সম্ভাবনা। তো এই যাওয়ার আগে আমি বলবো, উনি যেসব উপদেশগুলি আমাদেরকে দিবেন, উনি যেভাবে সাধনা করছেন ডিপার্টমেন্টে এবং উচ্চ পর্যায়ে যেভাবে কথা বলতে পারেন, চিফ সাহেব থেকে শুরু করে সর্বক্ষণে ওনার লিয়াজ যথেষ্ট আছে। ওনার থেকে আমাদেরকে কিছু নিতে হবে, যারা ভবিষ্যতে থাকবেন তাদের জন্য, আমাদের জন্য। আমরাও একসময় চলে যাব, থাকবো না, পা করে সবাই যাওয়ার অতিক্রম। আপনারা একসময় চলে যাবেন, যারা এখন সিনিয়র আছেন তারাও যাওয়ার পথে, 40-এর উপরে প্রায় অনেকের হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, আমি সকালকে আমার স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে সবার থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ। কারণ একটু আসলে ওই যে আমাদের মেকানিক্যাল ওয়ার্কশপ অ্যাম্বুলেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহেব, ওনার মেয়েটা অসুস্থ, ঢাকা মেডিকেল বান ইউনিটে ভর্তি, যার কারণে একটু দেরি হয়েছে। তো আজকের ওনাদের এখানে আগমনে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আরো একজন মেহমান আসছে, আপনারা জানেন, রংপুর জোনের মুখপাত্র বগুড়ার আকরাম ভাই, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি আমার এই নোটিশ ফেসবুকে পাইছে, গ্রুপে পাইছে, পাওয়ার পরে উনি বগুড়া থেকে আসছেন। আকরাম ভাই যদিও অসুস্থ, তারপরে আমাদের আজকের এই মিটিং দেখার জন্য উনি আসছে, ওনাকেও ধন্যবাদ। উদাহরণ আহ্বান জানাবো বাংলাদেশ, কারণ ওনার ওই যে মেয়েটা আগে আমি বলছি বান ইউনিটে আছেন, উনি মেডিকেলে চলে যাবেন। তো আমাদের বন্ধু সংগঠন, সেই বন্ধু সংগঠনের অত্যন্ত মেধাবী এবং ঠান্ডা মস্তিষ্কের রাজনীতিবিদ আজকের এই সভায় আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে আনন্দিত করেছেন। তাই ওনাকে আমার কেন্দ্রীয় কমিটি ও শাখা কমিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বাংলাদেশ সড়ক ও জনপথ মেকানিক্যাল ওয়ার্কশপ ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইকবাল ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব ইকবাল ভাই। রহমানুর রহিম, বাংলাদেশ সড়ক ও জনপথ গাড়ি চালক সমিতির আজকের এই সাধারণ সভা সম্মানিত সভাপতি, উপস্থিত গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আঞ্চলিক নেতৃবৃন্দ, বিশেষ করে গাড়ি চালক সমিতি সড়ক ও জনপথ শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু ভাই, সভাপতি আব্দুর রব ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত আমার গাড়ি চালক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইতিমধ্যেই অবগত হয়েছেন, আমি আমার বাচ্চাটা নিয়ে একটু সমস্যায় আছি বার্নিং ইনস্টিটিউটে, আজকে প্রায় 25 দিনের মতো। তো গত বৃহস্পতিবারে অপারেশন, একটা সার্জারি হয়েছে, তো আছে আলহামদুলিল্লাহ, ওপরওয়ালার অশেষ রহমত, ভালো আছে। তো তারপরেও আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আপনাদের সদস্য না, জাস্ট অতিথি হিসাবে আমন্ত্রণ করায় আমি নিজেকে ধন্য মনে করছি। এই গাড়ি চালক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার এখানে আপনাদের গাড়ি চালক সমিতির সাধারণ সভায় নির্বাচন বা সিলেকশন যেটাই হোক, এইসব ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই বা আমি করতেও পারি না। তবে আমি দুটা কথা বলি, সেটা হলো বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরে 3টা ট্রেড ইউনিয়ন আছে এবং 3টার আলাদা আলাদা রেজিস্ট্রেশন আছে এবং 3টা আলাদা রেজিস্ট্রেশনেই প্রত্যেকটা সংগঠনেরই আলাদা আলাদা সদস্য আছে। কিন্তু বাংলাদেশ সড়ক ও জনপথ গাড়ি চালক সমিতির যারা সদস্য, অন্তর্ভুক্ত গাড়ি চালক যারা আছেন, সবাই কেউ না কেউ কর্মচারী ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, মেকানিক্যাল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য সবাই। তো এইখানে গাড়ি চালক সমিতি কিন্তু আলাদা কোনো সংগঠন না, 3টা সংগঠনের এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সর্বস্তরের গাড়ি চালকদের নিয়েই এই গাড়ি চালক সমিতি। সো আমার এটা বলার উদ্দেশ্য হলো যে গাড়ি চালক সমিতির একটা পূর্বের ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটা আপনারা ধরে রাখবেন। আপনারা ভবিষ্যতে নির্বাচন করবেন, খুব ভালো কথা, কারণ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকার, এবং নির্বাচনের মাধ্যমে যে কমিটিটা হয়
সেটার মূল্যায়নটা থাকে অন্যরকম। যেহেতু কর্মচারীদের ভোটে নির্বাচিত নেতার মূল্যায়নটা থাকে অন্যরকম। আপনারা নির্বাচন করবেন, ঠিক আছে। আপনারা, আমার একটা অনুরোধ থাকবে মেকানিক্যাল ওয়ার্কশপস এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে, ধৈর্য ধারণ করবেন এবং সুশৃঙ্খলতার সাথে গাড়ি চালক সমিতির ঐতিহ্য ধরে রাখার স্বার্থে আপনাদের কে কোনো কোন্দলে না যে সুস্থ এবং সুন্দরভাবে আপনারা যেভাবে ভালো হয় ওইভাবে করবেন। আমাদের কোনো সহযোগিতা আপনারা যদি চান, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। তবে আপনাদের নির্বাচনের ব্যাপারে আমরা কোনো মন্তব্য করব না। আপনাদেরকে নেতা হবে, কে নির্বাচন করবে, এ ব্যাপারে আমরা কোনো মন্তব্য করব না। তবে আমাদের কাছে অন্য দিক দিয়ে কোনো সহযোগিতা চাইলে মেকানিক্যাল ওয়ার্কশপস এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা করব। তো এর চেয়ে বেশি আমার কিছু বলার নেই। যাই হোক, তারপরও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমার জন্য, আমার বাচ্চাটার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি এবং আমি এই মুহূর্তে হাসপাতালে চলে যাব। আমি আমার বক্তব্যের শেষেই আমি আমার হাসপাতালে চলে যাওয়ার জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সহযোগ শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. রশিদ জিশান। এম.এ. রশিদ জিশানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শর্ট তো করবই, আমি তো, আমার কাজই হলো শর্ট ধরা, শর্ট কাটা। যাই হোক, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য, আমাদের শাখা কমিটির সহকারী ভাই ও সভা সভাপতি আব্দুর রব ভাই, সাধারণ সম্পাদক নুরু ভাই, আমার সামনে আছেন আমার সহকর্মী ভাই, ভাতিজা, জামাই, পোলা, মাইয়া, অনেকেই, সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, এতগুলা কথা বলার কারণ আছে, কারণ এখানে আজকের সাধারণ সভাটা যদিও আমাদের দিতে একটু লেট হয়েছে, হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। যাই হোক, আমার কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক সাহেব বলছেন বক্তব্য সংক্ষেপে রাখার জন্য। সংক্ষেপে এতগুলা কথা বলা যায় না। আমরা অনেক আগে এই সাধারণ সভাটা ডাকতাম, যেদিনকে আমাদের মসজিদে বসে সবাই মিলন হয়েছে তারপর পরেই, কিন্তু তারপর অনেক দুর্যোগ গেছে আমার ডিপার্টমেন্টে। সেই দুর্যোগের কারণে কি কি দুর্যোগ সেটা আর আমি ব্যাখ্যা দিতে চাই না। সেই দুর্যোগের কারণে হয়তো সাধারণ সভাটা দিতে দেরি হয়েছে। আর এখানে আমি ভিডিও করার ফাঁকে ফাঁকে আমি আমার ভাই ভাতিজার কিছু কথা শুনছি। একজনে বলছে আমরা বোনাস পাই না। আসলে বোনাসটা দেওয়ার মতো ক্ষমতা কি গাড়ি চালক সমিতির আছে? এটা হলো রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার, ডিপার্টমেন্টের ব্যাপার। আমরা কাউকে বোনাস দেওয়া, বেতন দেওয়ার ক্ষমতা রাখি না। আমরা ক্ষমতা রাখি কেউ যদি বিপদে পড়ে সাহায্য সহযোগিতা করার ক্ষমতা রাখি। ডিপার্টমেন্টে ইতিপূর্বে অনেক নজির আছে যে মাস্টারুল বা নবাগত বা আমাদের পুরান সিনিয়রদের মধ্যে অনেকেই বিপদে পড়ছেন ডিপার্টমেন্টের কর্তৃপক্ষের সাথে। সেই বিপদ থেকে কিন্তু আমরা যতটুকু সম্ভব, বেশিরভাগই আমার সেক্রেটারি দৌড়াইছে, আমি ওইভাবে সময় দিতে পারি নাই, কিন্তু সেখান থেকে যতটুকু সম্ভব আপনাকে কিন্তু বাঁচাই আনছে। এই সংগঠন কিছু করে নাই, এটা ভুল। এই সংগঠন অনেক কিছু করছে। আসলে সংগঠন কি করে না করে এটা কিন্তু দেখাও যায় না, খাওয়াও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, অনুভব করা যায়। আর এই সংগঠনের এমন কোনো ক্ষমতা নাই যে আপনাকে বাড়ি, গাড়ি, ধন সম্পত্তি কইরা দিবে, দেওয়ার কিছু নাই। আরেকটা কথা হলো, আমাদের সংগঠনের 2026 পর্যন্ত মেয়াদ আছে। ইতিপূর্বে আমাদের শুভাকাঙ্ক্ষীরা অনেকেই এটা নিয়ে আমাদের মাঝে হই হাল্লা হট্টগোল করার চেষ্টা করছেন বা করছেন। আমি মনে করি আপনাদের বোঝার ভুল আছে, আপনাদের বোঝার ভুল আছে। একটা কথা মনে রাখবেন, পুরান চাউলে ভাতে বাড়ে, এটা আমার কথা না, আমার জন্মের আগের কথা। পুরান চাউলে ভাতে বাড়ে, কারণ আপনি আসছেন আপনার বাপের হাত ধইরা, কারো ভগ্নিপতির হাত ধইরা, কারো ভাইয়ের হাত ধইরা, কারো মামার হাত ধইরা। নিশ্চয়ই আপনার যাদের হাত ধরে আসছেন তারা পৃথিবীতে আগে আসছে, ডিপার্টমেন্টে আগে আসছে, অতএব তাদের অভিজ্ঞতাও আলাদা। তা আপনারা ইদানিং যেই জিনিসটা করছেন, আমার মনে হয় এখানে যে আপনাদের কাছে আমি সংক্ষেপে বলবো, যে ধরনের আচরণ বা ভাষা আপনারা করছেন বা করেন, এগুলা কিন্তু আপনাদেরই ময়মুরব্বী, আপনাদের এই বাপ
এনে চাচা খালু মামা তারা কিন্তু এগুলো আশা করে না আপনাদের কাছে। আমাদের পূর্বে আমরাও কিন্তু আপনাদের মতো মাস্টারুল ছিলাম। আমাদের অনেকে মারা গেছে, অনেকে এখনো বেঁচে আছেন, কিন্তু তারা জানে, আমার মনে হয় তার সন্তানও তাদেরকে এতটা শ্রদ্ধা ভক্তি করে না যেটা আমরা তাদেরকে করছি। কিন্তু আমাদের এই সময় এসে আমরা কি পাইতেছি? আমরা একটা সিনিয়র কেউ বসা থাকলে তার সামনে দিয়ে হাইটা যেত, আমরা একটু দ্বিধাদ্বন্দ্ব করতাম, এখনো করি। এই যে আমরা সামান্য 2 বছর 3 বছর 5 বছর আমাদের এক একজন সিনিয়র জুনিয়র, এর বেশি না, তারপরে আমরা কিন্তু যতটুকু সম্ভব আমরা সবাইকে সম্মান দিয়ে এই কাজ করি। আর আপনারা যারা নির্বাচন চাচ্ছেন, নির্বাচনটা তো আসলে বললেই হয় না, একটা নিয়ম কারণ আছে। আজকে সাধারণ সভা ডাকছে, ডাকার মধ্যে হাউস থেকে কি আসছে, আমার এই টেবিল থেকে কি আসছে, সব কিছুর উপরেই নির্ভর করে। এবং কমিটি ভেঙে দেওয়ার পরও কিন্তু একটা আহ্বায়ক কমিটি করতে হয় যারা নির্বাচন মতো দায়িত্ব পালন করবে। অতএব নির্বাচন চাইলেই কি দেওয়া যায়? দেওয়া যায় না, সময় সাপেক্ষের ব্যাপার এক। দ্বিতীয় কথা হলো, আমরা যে পূর্বে কমিটি ছিলাম, সেই কমিটিতে আমাদের সিনিয়র যারা ছিল তাদের এক একজন গেছে আর ওইটাকে আপডেট করছে, অর্থাৎ শূন্য পোস্টটাকে পূরণ করছে। আমাদের চিন্তা ভাবনা কিন্তু ওইটাই ছিল যে আমরা যাব, আপনারা নবাগত যারা আছেন 1 বাই 1 সিরিয়ালে ওই জায়গাগুলো পূরণ করবেন। এবং আমরা কেউই বেশি নাই, সর্বোচ্চ নেতৃত্ব স্থানের যারা আমরা আছি সর্বোচ্চ 2 বছর সর্বোচ্চ। আর যারা আরো 2-3 বছর আছেন তারা হয়তো নেতৃত্ব স্থানে আসেন না বা ওইভাবে ভূমিকা রাখেন না। অতএব আপনাদের নিরাশ হওয়ার আমি কিছুই দেখছি না। এখানে সম্মানের সহিত আমাদেরকে যদি সম্মান দিয়ে বিদায় করেন, আপনারাও কিন্তু পরবর্তীতে সম্মান পাবেন। আর নয়তো আজকে আমাদের সাথে যা আপনারা করবেন, পরবর্তী প্রজন্ম আপনাদের সাথে তা করবে। অতএব আমার মনে হয় আপনাদের চাওয়া পাওয়া যেটা, সেটা সিরিয়াল অনুযায়ী আসবে। এই কমিটি যদি এখন আমরা আপডেট করি, মিনিমাম 10 থেকে 12 জন এই কমিটিতে শূন্যস্থান পূরণ করবেন, সেটা কিন্তু আপনাদের মধ্যে থেকে আসবে, ওটা বাইরের কেউ আসবে না। আপনাদের মধ্যে থেকে আপনারাই নেতা সিলেক্ট করে দেবেন, সেগুলো পূরণ হবে। অতএব এত হতাশ হওয়ার কিছু নাই। সময় সংক্ষিপ্ত, আমার কেন্দ্রীয় লিডাররা খালি বারবার মুখের দিকে তাকাচ্ছে। অতএব আমি আর বেশি কিছু বলবো না। আমি শেষ পরিসরে একটা কথাই বলবো, আমরা যেই কয়দিন আসি, আমরা বাইরে আর কেউ না, আপনাদের এই একান্ত রক্তের মানুষ, কোনো না কোনোভাবে আপনারা আমাদের রিলেটিভ জড়িত। অতএব একজনকে অপমান করা মানে আমার পুরো হাউসকে অপমান করা, একজনকে কোনো রকম বাজে মন্তব্য করা মানে পুরো হাউসকে মন্তব্য করা। সেখানে আপনি মনে করেন না যে আপনার ভাই বাদ যায়, আপনার বাবা বাদ যায়, আপনার দুলাভাই বাদ যায়, কেউ বাদ যায় না। আপনি মনে করছেন উনি আমার কেউ না, কিন্তু আপনার ভাইয়ের সহপাঠী, আপনার বাবার সহপাঠী, এটা আপনাকে মনে রাখতে হবে। অতএব যে যা করবেন তা পাবেন, ব্যাক পাবেন 2 দিন আগে আর পরে। যাই হোক, আমি বেশি কিছু আর বলবো না। এখানে আমার হাউস আছে, এই পুরা সাধারণ সভার পুরা বিশ্লেষণটা আমার সাধারণ সম্পাদক সাহেব দিবেন। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে ধন্যবাদ ইকবাল ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের শত্রু, মিত্র, বন্ধু বান্ধব, বাপ ভাই, চাচা খালু মামা, সবারই এই সম্পর্কটা আছে। শাখা কমিটির শক্তিমান ও জাদরেল আমি মনে করি আমার মরহুম কাশেম ভাইয়ের পরেই আমাদের সেক্রেটারি নুরুল ইসলাম নুরু ভাই এই সমিতির হাল ধরছেন এবং এই পর্যন্ত সে ভালোই চালিয়ে আসছেন। অনেক ঝড় তুফান সুনামি গেছে, যেটা হয়তো আমরা অনেকেই এটা সামলাই উঠতে পারতাম না, সে কিন্তু উঠছে, আমাদেরকে উঠেছে। এই পর্যায়ে আপনাদের সামনে আপনাদের চাওয়া পাওয়ার উদ্দেশ্যে পুরোপুরি বিশ্লেষণ করবেন আমার শাখা কমিটির জনাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু ভাই। জনাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, বিশেষ অতিথি
এবং এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব সফর আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, আরও এখানে উপস্থিত আছেন মেকানিক্যালের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন শাখা কমিটির সহজ শাখা কমিটির নেতৃবৃন্দ ও আমার সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি ইতিপূর্বে আমার স্বাগতম বক্তব্যে আপনাদের মাঝে কিছু কথা আমার স্মৃতি তুলে ধরছি। যাই হোক, আমি আর ওদিকে যাব না। আমি একটা জিনিস বুঝি, সেটা হলো রাজনীতি করতে হলে ফুলের মালাও নিতে হবে, জুতার মালাও নিতে হবে, এটাই স্বাভাবিক। কারণ আজকের যদি সেই বিশ্বের ঐতিহাসিক নেতা চ্যান্ডেল ম্যান্ডেলা, তিনি 14 বছর জেল কাটছেন, তারপরে তার ইতিহাসের পাতায় নাম আসছে। আজকের মিয়ানমারের উইং চং, উনি জেল খেটে তারপরে ওই দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আর আমি তো সামান্য নুরু। আমি এ যাবৎ 4 বার জেলে গেছি, 4 বার মামলা খাইছি। সর্বশেষ 2019 সালে আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে সেই তৎকালীন আমাকে কল্যাণপুর থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, আপনারা অনেকে অবগত আছেন। শুধুমাত্র এই সমিতির সেক্রেটারি যাতে না হইতে পারে এবং এই মামলা যাতে আমি পরিচালনা না করতে পারি, সেই কারণে আমার কলিগরাই আমাকে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। সেই মামলায় দেওয়া হয়েছিল আমি বাঁশের কঞ্চি দিয়ে একটা লোককে হত্যা করতে যাচ্ছি, সেই কারণে আমাকে 14 দিন রিমান্ডে দিয়েছিল। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় উপরে আল্লাহ আছে, আমার কর্মকর্তা ছিল, আমার মা বাবার দোয়া ছিল। আমাকে শুক্রবার দিন একটা কোর্টে আমাকে জামিন দেওয়া হয়েছে, ওই রিমান্ড মঞ্জুর বাতিল করা হয়েছে, আর একটা কোর্ট থেকে আমাকে জামিন দেওয়া হয়েছে। তারপরে আইসে আমি এই সেক্রেটারি হাল ধরছি। কারণ মরহুম কাশেম ভাই যখন ভারতে চলে যায়, তখন উনি 2টা কথা বলছিল যে নুরু, আমার সাথে তো অনেক সহকর্মী আছে, কিন্তু এই মামলা হয়তো এখনো রায় আসে নাই। তখনও কিন্তু রায় আসে নাই। উনি যখন ভারতে গেছেন, যেদিনকার মারা গেছেন ওই দিনকার আমাদের রায়টা ঘোষণা হয়েছে আমাদের পক্ষে হাইকোর্টে। আমরা যখন হাইকোর্ট থেকে রায় নিয়ে আসি, পান্থপথের মোড়ে আসার পরে বললো যে ইন্না নিল্লাহে, উনি মারা গেছেন। আমরা 4 জন ছিলাম গাড়ির ভিতরে, আমরা কেঁদে দিছি। যাই হোক, সেই মামলা করতে গিয়ে আমরা ল্যাবরেটরিতে সাধারণ সভার মাধ্যমে সারা দেশের গাড়ি চালকদের এনে যৌথ স্বাক্ষর নিয়ে তারপরে আমরা মামলা করছি। এই মামলা করতে গিয়েও আমাদের অনেক ড্রাইভার বাই দেশ থেকে অনেক বিড়ম্বনা, অনেক লাঞ্ছিত, অনেক বঞ্চিত আমরা হয়েছি। কিন্তু তারপরও সর্বশেষ আমরা নিয়মিত হয়েছি। এখন ইনশাল্লাহ আমরা একটা তৃপ্তি হয়েছে যে আমরা রিটায়ারমেন্টে যারা গেছেন, আমরা যারা যাব তারা পেনশন পাব। তো সেই জন্য যত কষ্টই করছি, সর্বশেষ কষ্টটা দূর হয়ে গেছে। এবার আসেন 19 সালে যখন আমরা কমিটি করি, তখন এই ড্রাইভার সমিতির হাল ধরার মতো কেউ ছিল না। কাশেম ভাই বলে গেছিল যে এই মামলার হাল তুমি ধরো, আর ড্রাইভার সমিতিকেও তুমি রক্ষা করো, কারণ তোমাকে ছাড়া আমি আর কারো উপরে ভরসা করতে পারি নাই। আমি তার কথা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। কতটুকু সফলতা আনছি এটা আপনারা ভালো জানেন। কারণ 5টা আঙ্গুল এক সমান না, আমি 5 জনকে খুশি করতে পারিনি, এটা স্বাভাবিক। কারণ আরেকটা জিনিস এটাও সত্য যে আপনার দিকে আমি একটা আঙ্গুল উঠেছি, আমার দিকে 3টা আঙ্গুল উঠছে। সাথী বন্ধুগণ, আমরা অনেকেই বলছেন আমরা কোনো কাজ করি নাই, এটা অগণতান্ত্রিক কমিটি, এটা অবৈধ কমিটি। অনেকে বলছেন 29 তারিখে আমি বলেছিলাম যে কমিটি এখনই ভেঙে দাও, কারণ সেই দিনকার আমার সাথে আমার জয়েন্ট সেক্রেটারি ছিল, আমার ক্রীড়া সম্পাদক ছিল, যিনারা দীর্ঘদিন আমাকে অনেক কষ্ট দিয়েছে। কারণ আপনারা জানেন, তারা যখন আওয়ামী লীগ ছিল, সেই শ্রমিক কর্মচারী ইউনিয়নের তত্ত্বাবধানে আমাদের সমিতির ভিতরে মারামারি করছে, আমাদের রুমে তালা লাগাই দিয়েছে। 3 মাস পরে আমি চ্যালেঞ্জের মুখে যে প্রশাসন থেকে আবার তালা খোলাইছি। অতএব আমার কমিটি যদি বৈধ হইতো না হইতো, তাহলে কিন্তু আমার তালা খুলতো না। আমাকে তালা খুলছে, আমাকে কথা বলার মতো সুযোগ দিচ্ছে। সাথী বন্ধুগণ, আজকের আমাদের ভিতরে একটা তো বিতর্ক আছে যে আমরা এমআর গাড়ি চালকরা ভোটার হইতে পারবো কিনা। আমাদের ইতিপূর্বে সর্বপ্রথম আমাদের গঠনতন্ত্র হয় ইংরেজিতে, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলবে
তারপরে সেটাকে বাংলায় রূপান্তরিত করা হয় 1971 সালে, সেটা সর্বশেষ অনুমোদন হয় 93 সালে। সেই 93 সাল সংবিধানটাকে আরেকটু পুনর্গঠন অবস্থার পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে পরিবর্তন করে সেটা 2004 সালে আর একটা আমাদেরই ডিপার্টমেন্টের সভাপতি ছিল, সেই 2000 সালে নির্বাচিত সভাপতি জনাব শাহজাহানের স্বাক্ষরিত একটা মানে গঠনতন্ত্র তৈরি হয়। সেই গঠনতন্ত্রের ভিতরেও আমাদের এমআর মাস্টার রুল ছিল না যে তারা ভোটার হতে পারবে। কিন্তু আমরা 2023 সালে দেয়া আবার যখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করলাম, তার আগে 19 সালে যে কেন্দ্রীয় কমিটি করা হয়েছিল সেখানে আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে ছিলাম। তখন থেকে আমার যুদ্ধ ছিল যে আমি তো বিগত দিনে অনেকটা প্রতারিত হয়েছি, আর যাতে আমার মাস্টারুলের কর্মচারীরা যাতে প্রতারিত না হয় সেই জন্য তাদেরকে ভোটার অধিকার এবং নেতৃত্ব দেওয়ার জন্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সেই আদলে কেন্দ্রীয় কমিটিতে আমি একটা গঠনতন্ত্র করার জন্য হাউজে প্রস্তাব আনি। তৎকালীন সময় ওই হাউজে যুগ্ম সাধারণ সম্পাদক ছিল আজকের যিনি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য তিনি ছিলেন, এবং আজকের যিনি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য হুমায়ুন কবির ভাই, উনি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিল তৎকালীন কমিটিতে। সেই কমিটিতে আমি প্রস্তাব করেছি, সেই প্রস্তাব অনুযায়ী সংগঠন গঠনতন্ত্রকে পরিবর্তন করার জন্য প্রস্তাবিত হয়। সেটা আস্তে আস্তে 2023 সালে গিয়ে এটা আবার আমরা তৎকালীন কমিটিতে আমি সিনিয়র সহসভাপতি ছিলাম, আজকের যিনি সদস্য সচিব উনি ছিল সহসভাপতি, এবং আজকের যিনি সদস্য জিয়া রহমান ছিল যুগ্ম সাধারণ সম্পাদক, আজকের যিনি সদস্য কেন্দ্রীয় কমিটির সফর আলী উনি ছিল সাংগঠনিক সম্পাদক। তৎকালীন সময়ে আমরা এই গঠনতন্ত্রটা তৈরি করি। সেই গঠনতন্ত্রে আমরা এমআর গাড়ি চালকদেরকে কিভাবে ভোটার করা যাবে, কিভাবে তাদেরকে নেতৃত্ব দেওয়া যাবে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে একটি গঠনতন্ত্র রূপান্তরিত করি। সেই গঠনতন্ত্রটা আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুমোদন করার চেষ্টা করি, কিন্তু সেইখানে আমাদের উপস্থিতি কম ছিল বিধায় এটা পরবর্তীতে বলা হয়েছে যে একটি সাধারণ সভা করে তারপরে এই গঠনতন্ত্রটাকে অনুমোদন করা হবে। দুর্ভাগ্যজনক, সেই ফ্যাসিবাদকে দূর করার জন্য 5ই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় আমাদের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদক তারা রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদ ঘোষিত হওয়ার কারণে ওই গঠনতন্ত্র আমরা আর সাধারণ সভায় অনুমোদন করতে পারি নাই। যার কারণে আপনারা বারবার বলছেন গঠনতন্ত্র দেন, গঠনতন্ত্র দেখান, আমাদেরকে গঠনতন্ত্র দেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গঠনতন্ত্র কারো হাতে দেওয়ার কোনো জিনিস নয়, এটা ঘরোয়া জিনিস, এটা সংরক্ষিত জিনিস, এটা অনলাইনে দেওয়ার কোনো সুযোগ নাই, এটা ওয়েবসাইটে দেওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি ভুল বলি, আজকের আমার কেন্দ্রীয় যে অতিথিবৃন্দ আছে তারা বলবেন আপনাদের সামনে যে আমি মিথ্যা কথা বলছি নাকি হাঁচা কথা বলছি। 2023 সালে 31 সদস্য কমিটি আমরা ডি ফরম কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদন করে তারপরে আমরা কমিটি অনুমোদন আনছি। সাথী বন্ধুগণ, আপনারা জানেন এরপরে আমরা উদ্যোগ নিয়েছিলাম মাস্টারদেরকে ভোটার করার জন্য। আমরা ডি ফরম তৈরি করছিলাম, সেই ডি ফরমের মাধ্যমে আমরা আপনাদেরকে ভোটার করার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ভিতরে কিছু কুচক্রী সদস্য ছিল যাদের কারণে এটা কাজটা সম্পূর্ণ আমি করতে পারি নাই, যার কারণে আপনাদের ভোটার তালিকায় আমি হালদাঘাত করতে পারি নাই। তা নাহলে আমি চেষ্টা কম করি নাই। আমি এবং আমার সভাপতি অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটাকে আমি ধরে রাখছি, কারণ যে আমি যাওয়ার সময় অন্তত এই পতাকাটা কারো হাতে দিয়ে যাব, তাহলে আমি আমার জীবনে সার্থক হবে। সাথী বন্ধুগণ, আরো বক্তারা বলে গেছেন আমরা ঈদ বোনাস পাই না, আমরা উৎসব ভাতা পাই না। এমআরএ চাকরি করার পরে যদি কোনো ডিপার্টমেন্টে ইতিপূর্বে ঈদ বোনাস এবং এই উৎসব ভাতা যদি পেয়ে থাকে দেখান। আমরা কিন্তু একাধিকবার প্রশাসনের সাথে জয়েন্ট ভেঞ্চারে আমরা সেখানে মিটিং করছি, সেখানে প্রশাসনে বলছে যে এমন কোন ডিপার্টমেন্টে আছে এরকম নজির দেখাও। তারপরও আগামীকালকার আমাদের সাথে প্রশাসনের বৈঠক যে মাস্টারুল যারা চাকরি করে তাদের বেতন কিভাবে নির্ধারণ করবেন। সেই ক্ষেত্রে আপনারা অনেকে ছিলেন, আমি একটা প্রস্তাব রাখছি যে এই মাস্টারুলদের যে সমস্যা স্যার, এটা আন্তর্জাতিক সমস্যা, এটা রাষ্ট্রীয় সমস্যা। এই সমস্যার সমাধান করতে হলে দ্বিপাক্ষিক বৈঠক করতে হবে। সেটা হলে এজি, আমাদের মন্ত্রণালয়, আমাদের ডিপার্টমেন্ট। সেই আদলে যদিও এটা গোপনীয় কথা আজকের বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এজির সিওকে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার ইনভাইট করছে যে আপনি আসেন, এই বেতন কিভাবে নির্ধারণ করা যায়। কারণ এখন বর্তমানে যে শ্রমিক মজুরির যে একটা নীতিমালা করছে সেটা আপনাদের জন্য না, আর আপনাদেরকে দিলে আমরা তা দিতে দেব না ইনশাল্লাহ। কারণ
ওটা হলো খণ্ডকালীন কর্মচারীদের জন্য। আজকের লাগছে, আজকের যেমন আমাদের 4টে রাস্তা বন্ধ হয়ে গেছে, আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন। আজকে আমাদের উপদেষ্টা, সচিব, প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সব রাস্তায় আছে, যার কারণে আমাদের অনেক গাড়ি চালক বাইরে আসতে পারেন না। এইটাকে বন্ধ করার জন্য আজকের আমাদের ডিপার্টমেন্টে এই জরুরি ভিত্তিক কাজ করার জন্য এই খণ্ডকালীন নীতিমালা। কিন্তু আমরা নিজেদের জায়গা চুলকায়ে গাও বাড়াইতেছি। কারণ আমাদের কর্মকর্তা এসিটিএনই কিন্তু ইতিপূর্বেও বলছে, যদি কেউ 22 দিনের বেতন করে তাহলে আমাদের কাছে বলেন, আমরা বলে দেব পূর্বের ন্যায় বেতন করার জন্য। তাহলে ওইখানে আমরা একটা বৈঠক করছিলাম, সেই বৈঠকে একজন নেতা বলছে, স্যার আমাদের এটা পূর্বের ন্যায় থাকবে। হ্যাঁ ঠিক আছে, লাস্টে কয় তাহলে আমাকে 800 টাকায় দিতে হবে। তাহলে এটা কি হলো? হাস্যকর। আমি বললাম যে পূর্বের ন্যায় দিতে হবে, আবার আমি বলতেছি খণ্ডকালীন যে 800 টাকা নির্ধারণ করছে সেইটাই দিতে হবে। তাহলে এটা কি হাস্যকর হলো না? তো এই জন্য নেতৃত্ব দিতে হলে নেতাগিরি শিখতে হবে। যেটা আমি বলতেছিলাম যে 29 তারিখে আমি বলছিলাম কমিটি ভেঙে দেব, কারণ আমার প্রতি এতটাই আক্রমণ চালানো হয়েছিল, এছাড়া কোনো উপায় নাই। আমি ছোট্ট একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো রাজনীতি করেন, বেয়াদবি করেন না। বেয়াদবির ফল ভালো হয় না, কারণ বেয়াদবি করে কেউ রাজনীতি শিখতে পারে না। বেয়াদব ছিল ঢাকা ডিভিশনে আসলাম, বেয়াদব ছিল আমাদেরই উপদেষ্টা একজন, তারা আজ পর্যন্ত কোনো জায়গায় সায়েন্সে আসতে পারে না, ইতিহাসের পাতায় আসতে পারে না, রোডসের কর্মচারীদের পাতায় আসতে পারে না। তা আমি দয়া করে অনুরোধ করে বিনয়ের সহিত বলতে চাই, বেয়াদবি নিয়ে নেতাগিরি প্রচার করেন না। আজকের আমাদের স্টাফ বাস নিয়ে একটা বিতর্ক যদি বলতে চাই তাহলে প্রশাসনের টনক নড়ে যাবে। কারণ আমরা পোস্টিংয়ের ভিতরে আমরা হস্তক্ষেপ করি নাই, করতে চাইছিলাম কিন্তু পরবর্তী সরে গেছি। কারণ এখানে দেখা গেছে যে একটা পোস্ট খালি হয়েছে, সেখানে 5 জন সদস্য। তাহলে আমি কার জন্য যাব? যার জন্য যাব সে খুশি হইব, বাকি 4 জন আমার উপরে অখুশি হবে। সেই জন্য এটা বন্ধ করে দিছি। স্টাফ বাস 34 জনে আবেদন করছে, এখন আমি কার জন্য যাব? অফিসকে বলছি এমন কোনো কাজ করবেন না যেটা আপনি প্রশ্নবিদ্ধ হয়। নিয়মে যেটা পড়ে সেটাই করেন। ওনার নিয়মে আছে ওনার অফিসের যিনি সিনিয়র তাকে গাড়ি দেওয়া হবে, ঠিক সেই নিয়মে করা হয়েছে। তাহলে আমি আরেকজনের জন্য সুপারিশ করি কিভাবে? এইটাকে নিয়ে অনেকটা বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি করছে মাঠে, যে এই গাড়ি আমরা আরেকজনকে দিছি। এবার আসেন, কেউ বলতেছে আচ্ছা ড্রাইভার যে আমরা আছি, আমরা অফিসারদের খুব কাছের লোক না? খুব কাছের লোক। আবার লাত্তি দিতেও কিন্তু 1 মিনিটও তারা দ্বিধাবোধ করে না, কারণ ঘোড়ার মতো সামনে গেলে কামড় দেয়, পিছনে গেলে লাত্তি দেয়, মাঝখানে বসে আমরা ডিউটি করি। আমাদের ডিপার্টমেন্টের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাজুকের চেয়ারম্যান ছিল নুরুল হুদা। আমাদের একজন ওয়াসার, একজন ইঞ্জিনিয়ার মারা গেছিল, মোস্তফা কামাল, এই ড্রাইভারের ভুলের কারণে। কারণ উনি গাড়িটা নিয়ে এমন জায়গায় রাখছে চাঁদপুরে, ওই মাটি ভাঙ্গে পড়ছে, ওই গাড়ির ভিতরে অফিসার ছিল, ওই অফিসার সহ মারা গেছে। তখন তারা বিশ্লেষণ ছিল বইয়ের দিকা যে ড্রাইভারের সিটটা পিছনে দেওয়া যায় কিভাবে। সেই সম্মিলনে আমিও ছিলাম, কিন্তু ওনারা হাজারো প্রক্রিয়া চালানোর পরও সেটা সম্ভব হয় নাই, কারণ এটা হলো আল্লাহর প্রদত্ত দান। ড্রাইভার 2 জন, একটা হলাম আমি ড্রাইভার, আর একটা হলো স্ক্রু ড্রাইভার। অতএব সাহেব 2 জন, একজন জজ সাহেব আর একজন ড্রাইভার সাহেব। আর এই যে অফিসার দেখেন, এরা হলো অফিসার আর অফিসার, এরা কিন্তু সাহেব না। এগুলো ইতিহাস বুঝতে হবে। আরে ভাই আমাকে বিদায় করেন, কোনো সমস্যা নাই, আমার নেতৃত্ব আপনি নিয়েন না, কিন্তু সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হন, তৈরি হন। কাউকে অপমান করতে পারলে নিজেকে নিজে ধন্য মনে করেন, আপনি তো কলঙ্কিত, আপনি নিজে কলঙ্কিত হইতেছেন। সাথী বন্ধুগণ, আমরা আমাদের যার যেখানে এই যে এমআর গাড়ি চালক, আমি নাম বলতে চাই না, হাতে গোনা 10 জন আছে, চাকরি চলে গেছিল আমার নেতৃত্বে। আপনাদেরকে নিয়ে তাদের চাকরি রাখছি কিনা কম বলেন তো? মিথ্যা কথা বলছি? তাহলে আমার জিভ টান দিয়ে দেন যদি মিথ্যা কথা বলে থাকি। তখন তো আপনাদের ভিতরে আমাদের ভিতরে ডিবেট ছিল, তারপরে করছি, কারণ আপনি আমার জাত ভাই, এটা হলো সবচেয়ে বড় পরিচয়। আমি রাস্তাঘাটে যখন চলি
যদি একটা রিস্কালারে কেউ থাপড় দেয় আমার কাছে খারাপ লাগে, কারণ ও শালায় তো ড্রাইভার। আবার যিনি প্লেন চালায় উনি কিন্তু ড্রাইভার। আমরা ওই যে সবুর স্যার সিভিল ইঞ্জিনিয়ার, তার ছেলে হলো পাইলট, ওনার ছেলের মেয়ের দেখতে গেছিলাম, তো আমরা একটু সংকোচ করছিলাম আমি আর হান্নান। কয় এর মোড়াইতেছো কেন? যে স্যার না আপনারা বসেন। কয় বসো। আরে তুমিও ড্রাইভার, আমার ছেলেও ড্রাইভার, তো সমস্যাটা কি? বসো আমার সাথে। অথচ আমাদেরকে আমরা এমনও গাড়ি চালক আছে যে অফিসারদের কাছে যাই বলে স্যার ও চেয়ারের ভিতরে বইতে আছে। আরে ভাই, ওরে স্মরণের জন্য আপনি নিজেই ছোট হইতেছেন। এটা কি একবারও চিন্তা করছেন? আজকের ঢাকা সার্কেলে বোর্ড মিটিং এর ভিতরে সামনের ডাইজে বসি আমরা, কি জন্য? আপনাদের সহযোগিতায়, আমাদের নেতৃত্বে ওখানে আমরা সদস্য পদ আনতে পেরেছি ইনশাল্লাহ। আমরা পদোন্নতি বোর্ডে আমাদের সদস্য পদ আনতে পারছি। ইতিপূর্বে যে কমিটিটা গঠন হয়েছিল, আজকের বলুক আমি যদি মিথ্যা কথা বলি, আজকে মেকানিক্যালের সভাপতি সাধারণ সম্পাদক ছিল, তাদের নামও কিন্তু ছিল না। আমি যুদ্ধ করছি যে না, আমি যদি অবৈধ হই তাহলে আমাকে দিয়েন না, আমার কাগজ দেখেন আমার বৈধতা আছে কিনা, তারপরে যদি না দেন তাহলে আমি আপনার বিরুদ্ধে মামলা করব। আমার অধিকার আপনি খর্ব করতেছেন। তাৎক্ষণিকভাবে বলছে পূর্বের কমিটি বাদ, এখন চাই সংগঠন, 3টা রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন আর সরকারি গাড়ি চালক সমিতি, এই 3 সংগঠনের প্রতিনিধিত্ব ওখানে দেওয়া হয়েছে। আজকের কোথাও কিছু হইলে আমাদেরকে কেন ডাকে? আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা আমাদেরকে নেতা মানেন। সেই কারণে গত 2-3 দিন আগে আমরা শিবস্যারের সাথে বসছি, আমরা খুব লজ্জা পাইছি, কারণ শিবস্যার বলছিল প্রত্যেক সংগঠন থেকে 2 থেকে 3 জন, এর বেশি না। কিন্তু আমরা কনফারেন্স রুমে ওই দিনকে 50 জন ছিলাম। শিবস্যার ওইখানে বলছিল যে আপনাদের শ্রোতারা কি আপনাদের উপরে বিশ্বাস নাই? আপনারা কি নেতাদের বিশ্বাস করেন না? তাহলে আপনারা সবাই আসছেন কেন? এটা কি লজ্জা কি শুধু আমাদের, আপনাদের না? আমরা কি ধান চাল খেয়ে এলেছি? আপনাদেরকে কি নিরাশ করে দিচ্ছি? আপনাদের মঙ্গলার্থে আপনি কে? আমার ছেলে এই ডিপার্টমেন্টে মাস্টার হলে চাকরি করে, কারণ আমি তাকে রেগুলার চাকরি দিতে পারি নাই। সে তো একটা কর্ম করতেছে, সন্ত্রাস তো না, নেশা করতো না। এটা আমার গর্ব যে আমি যতটুকু পারছি আমার স্ট্যাটাস অনুযায়ী আমার ছেলেকে আমি চাকরি দিচ্ছি। সাথী বন্ধুগণ, আমি যখন 85-তে ঢুকছি তখন আমি মাস্টারুলে ঢুকছি, দীর্ঘ 36টা বছর আমি মাস্টারুলের গাড়ি টানছি। তারপরে যে মামলা করে কোর্টের নির্দেশে আমি নিয়মিত হয়েছি। আমি অনেক সময় অভিচার করে দমকাই,